আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এক্সাইটমেন্ট দেখে বুঝতেই পারছেন যে আজকের পর্বটি ভীষণ এক্সাইটিং হতে চলেছে। কারণ আজকে টেডভাইজার টক্সে আমরা যাকে পেয়েছি, তিনি একদিকে যেমন স্কুলে আমার সিনিয়র ছিলেন, অন্যদিকে তিনি কিন্তু WBCS এ ৬ র‍্যাংক করে গোটা শিলিগুড়িকে গর্বিত করেছেন। ইতিমধ্যেই আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে পোস্ট করা বিভিন্ন ছবি বা ভিডিও দেখেছেনই। তো আর দেরি না করে আসুন ওয়েলকাম করি আমাদের আজকের অতিথি মিস্টার সৈকত গুহ, সৈকত দাকে। সৈকত দা, সৈকত দা বলবো না সৈকত স্যার বলবো? যেটা পছন্দ। আচ্ছা, প্রথমে বলি যে আজকের যে পডকাস্টটা হবে, আজকের পডকাস্টটা আমরা তৈরি করছি আমাদের এমন কিছু দর্শক আছেন যাদের হয়তো যে নিজে WBCS এর জন্য প্রিপেয়ার করছে, বা তার ফ্যামিলি থেকেও WBCS এর জন্য প্রিপেয়ার করছে, বা এমন কেউ যে হয়তো চায় যে আমার ছেলে বা মেয়ে WBCS এর জন্য প্রিপেয়ার করবে, তাদের জন্য। অর্থাৎ আজকের পডকাস্টে আমরা খুব বেসিক কোয়েশ্চেন থেকে শুরু করে কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন্সও যাব, ঠিক আছে? তো প্রথমেই আমি যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো যে WBCS এক্সামটা কি, বা এটাতে কারা বসতে পারে, এই ব্যাপারে যদি তুমি কিছু বলো। WBCS এক্সামটা মানে WBCS এক্সামের গ্র্যাজুয়েটস যদি তুমি হও, তোমার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে যে কোনো ফিল্ডে, হ্যাঁ, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে, তুমি এলিজিবল বসার জন্য। এবার গ্র্যাজুয়েশন না কমপ্লিট হলেও বসা যায়, কিন্তু সেক্ষেত্রে তোমার পোস্টটা লিমিটেড হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি শুধুমাত্র পুলিশ সার্ভিসের জন্য বসতে পারবে। 21 বছর বয়স হতে হবে মিনিমাম, ঠিক আছে? এবার এই সার্ভিসগুলো সিভিল সার্ভিস, এবং সেটাকে 4টে গ্রুপে ডিভাইড করেছে PSC থেকে, A, B, C আর D। A গ্রুপে এক্সিকিউটিভ, ফুড অ্যান্ড সাপ্লাই, রেভিনিউ, লেবার, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, এই জাতীয় ডিপার্টমেন্টসগুলো আছে। B গ্রুপটা শুধুমাত্র পুলিশদের জন্য, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, যেটা DSP হওয়া যায়, যেটা B। C গ্রুপে সাবঅর্ডিনেট সার্ভিসগুলো আছে, ল্যান্ড রেভিনিউ সার্ভিসগুলো আছে। আর D গ্রুপটায় পঞ্চায়েত ডেভেলপমেন্ট, কোঅপারেটিভ সোসাইটি, এই ধরনের কিছু সার্ভিস আছে। তো ওভারঅল সিভিল সার্ভিস, যেটা নাগরিক পরিষেবা বা এই জাতীয় যে সার্ভিসগুলো, বিডিও থেকে শুরু করে, আমি যদি একদম মানে মানে যেই টার্মগুলো খুব সহজে বোঝা যায় সেই টার্মে বলি, যে ধরো বিডিও কেউ একজন, বা পঞ্চায়েতের ডেভেলপমেন্ট অফিসার, এই ধরনের পোস্টগুলোর জন্য হচ্ছে WBCS। তাহলে পরীক্ষাটা দিতে হবে। আর পরীক্ষাটা দিতে পারবে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে বা গ্র্যাজুয়েশন পরীক্ষাও দিয়েছে। 21 বছর মিনিমাম লাগে। আর WBPS এর জন্য মানে 20 বছরের বেশি হলেই হয়। আচ্ছা, এটা দেওয়া যায়। আচ্ছা। তো গ্র্যাজুয়েশনের পরে যে কেউ, মানে যে কোনো ফিল্ড থেকে গ্র্যাজুয়েশন থাকলে তারা WBCS এর জন্য এলিজিবল। এবার আসি যে এই WBCS এক্সামের প্রিপারেশনের জন্য প্রিপারেশনটা কিভাবে করলে ভালো হয়, বা তুমি পার্সোনালি কিভাবে প্রিপেয়ার করেছো সেটা যদি একটু বলো। যে মানে সেটা কি গ্র্যাজুয়েশন চলাকালীনই প্রিপেয়ার করাটা ভালো, নাকি গ্র্যাজুয়েশনের পরে প্রিপেয়ার করাটা ভালো, কিভাবে করলে ভালো? মানে বেসিক্যালি WBCSটা একটা লং প্রসেস। কারণ PSCর যে এক্সাম শিডিউলটা, সেটা খুব একটা ঠিকঠাক মেনটেন হয় না। আচ্ছা, এবার আর লাস্ট 2 বছরে PSCর ক্ষেত্রে একটু ডিলে হয়েছে। তো আমাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে WBCS এর জন্য আমাকে মিনিমাম আমার হাতে 2 বছর যেন সময় থাকে। আমি যদি 2 বছর ডিভোট করতে পারি, আমি তাহলেই আমার স্টার্ট করা উচিত। না হলে কিন্তু মাঝপথে আমার মনেই হবে যে ফার্স্ট লাগছে। তো ফার্স্ট অফ অল এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, 2 বছর ডিভোট করতে হচ্ছে। এবার যদি প্রিপারেশন শুরু বা প্রিপারেশন কবে থেকে নেওয়া উচিত সেটার কথা বলি, যারা গ্র্যাজুয়েশন করছে তারা যদি এই ফিল্ডে গ্র্যাজুয়েশন, মানে এই হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড বা এই সাবজেক্টগুলো নিয়ে গ্র্যাজুয়েশন করে, তাহলে তো ওই সাবজেক্টের প্রচুর জিনিস ওভারল্যাপিং আছেই সিলেবাসে। তাহলে সে তো অলরেডি প্রিপারেশনের মধ্যেই আছে। কিন্তু BCS এর জন্য আলাদা করে প্রিপারেশন, আমার পার্সোনালি মনে হয় গ্র্যাজুয়েশনটা ভালো করে কমপ্লিট করো। গ্র্যাজুয়েশনের মার্কসটা পরবর্তীতে অনেক জায়গায় কাজে লাগতে পারে। তো সেই কারণে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নাও। তারপর তোমার কাছে প্রচুর সময় থাকবে এটাকে প্রিপারেশন করার। তাহলে গ্র্যাজুয়েশনের পরে যদি তুমি শুরু করো, তাহলে কীভাবে শুরু করবে? আমাকে প্রথমেই দেখে নিতে হবে যে স্ট্রাকচারটা কী। আমার WBCS 3টে ফেজে হচ্ছে: প্রিলিমস, মেন্স আর ইন্টারভিউ। ওকে। এবার ইন্টারভিউয়ের জন্য নিশ্চয়ই আমি প্রথম দিন থেকে প্রিপারেশন করবো না। ঠিক, আমাকে প্রিপারেশন করতে হবে যেটা আমাকে পরীক্ষা দিতে হবে, সেটা প্রিলিমস আর মেন্স। এবার এই প্রিলিমস আর মেন্সের স্ট্রাকচারটা বা তার সিলেবাস সব অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে বা PSCর ওয়েবসাইটে। একটু মাঝখানে জিজ্ঞেস করেছি, এই প্রিলিমস আর মেইনসের মাঝে গ্যাপ কতটা থাকে? মানে প্রিলিমস এক্সামটা দিয়ে আসলাম, সেটার রেজাল্ট বেরোলো, তারপরে মেইনসটা কতদিনের গ্যাপে থাকে? এই রেগুলারিটিটা খুব যে মেনটেন হয় এখানে সেটা নয়। কারণ আমি যদি 200 এক্সাম্পল দিই বা 3টে এক্সাম্পল দিচ্ছি, যদি লাস্ট 3টে যে এক্সাম হয়েছে, 2021-এর প্রিলিমস হয়েছিল 2021-এর অগাস্টে। ওকে, ঠিক আছে।
2021-এর মেন্সটা হয়েছে 2022-এর মে মাসে, আচ্ছা, রেজাল্ট বেরিয়েছিল ফেব্রুয়ারিতে, মেন্স হলো মে মাসে, ঠিক আছে? তার মানে 2 মাস টাইম পেয়ে। অগাস্টে প্রিলিমস, পরের বছর মে মাসে মেন্স। সুন্দর একটা স্ট্রাকচার এবং ভালো ছিল। এর পরের থেকে শুরু হলো ডিলেটা, কোনো একটা কারণের জন্য, অজ্ঞাত কারণের জন্য একটা ডিলে হয়। কারণ 2022-এর প্রিলিমসটা হয়েছিল জুন মাসে, আর 2022-এর মেন্সটা হয় 2023-এর সেপ্টেম্বরে গিয়ে। আচ্ছা, এই যে একটা অলমোস্ট 1.5 বছর বা 1 বছর 2 মাসের একটা ডিলে, সেই ডিলেটাই চলছে কন্টিনিউয়াসলি। আচ্ছা, আমি যে এক্সামটা ক্লিয়ার করলাম সেটার প্রিলিমস হয়েছিল 2023-এর 16ই ডিসেম্বর, আচ্ছা, ঠিক আছে? আমাদেরটা 2023-এর পরীক্ষা, তো 2023-এর 16ই ডিসেম্বর প্রিলিমস হলো, ভালো কথা। মেন্স হলো 8 মাস পরে, মেন্স হলো অগাস্টে, 2024-এর অগাস্টে, সেই 16ই আগস্ট আবার মেন্স হলো, ঠিক আছে? সেটার রেজাল্ট 1 বছর পরে বেরোলো। আচ্ছা, রেজাল্টের জন্য আমরা 1 বছর ওয়েট করেছিলাম, 1 বছর 1 মাস। সেপ্টেম্বরের 25 তারিখে রেজাল্ট বেরিয়েছিল, ঠিক আছে, 2025-এ। আর তারপরে ইন্টারভিউ শিডিউল হলো, ইন্টারভিউ হলো, সবার হলো, দেন ফাইনাল রেজাল্ট যেটা গ্রুপ এ আর বি এর জন্য ফাইনাল রেজাল্ট বেরোলো 27শে জানুয়ারি 2026। তারপরে তার মানে প্রসেসটা শুরু হয়েছিল 2023-এ। 2023 সাল থেকে একটা প্রসেস স্টার্ট হয়েছিল, যেটা 2026-এ এসে কমপ্লিট হলো। পুরোটা কমপ্লিট হলো, আচ্ছা, এখনো পুরোটা কমপ্লিট হয়। এ আর বি কমপ্লিট হয়েছে। এই যে কালকে বেরিয়েছে সি এর রেজাল্টটা, আচ্ছা, সি এর ইন্টারভিউ হবে এখন, সি এর ইন্টারভিউ হওয়ার পরে সি ফাইনাল রেজাল্ট বেরোবে, তারপরে ডি এর রেজাল্ট বেরোবে, ডি এর ইন্টারভিউ হবে, ডি এর ফাইনাল বেরোবে, তারপরে গিয়ে প্রসেস শেষ হবে। আচ্ছা, একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে, মানে আমি কিন্তু খুব বেসিক কোয়েশ্চেন, হ্যাঁ একদম, হ্যাঁ, সেটা হলো যে আমি আমার প্রিলিমসটা দিয়ে আমি কি রেজাল্টের জন্য অপেক্ষা করব, মেইনসটা দিয়ে কি মেইনসের রেজাল্টের জন্য অপেক্ষা করব, নাকি প্রিলিমস দিয়ে আমি মেইনসের প্রিপারেশন স্টার্ট করে দেবো, বা মেইনস দিয়ে আমি ইন্টারভিউয়ের প্রিপারেশন স্টার্ট করে দেবো? আমার ব্যক্তিগত যেটা, মানে আমি যেহেতু অনেকদিন ধরে এই জায়গাটায় এই প্রিপারেশনের সাথে যুক্ত, আমার পার্সোনালি যেটা মনে হয় যে যদি কেউ প্রিলিমসে খুব তাড়াতাড়ি ওরা অ্যান্সার কিটা বের করে দেয়, এবার অ্যান্সার কিটা যখন আমি মিলিয়ে নিচ্ছি, যদি আমার যেই ক্যাটাগরি থাকুক না কেন, আমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি, আমার যাই থাকুক না কেন, আমি যদি দেখি যে আমার 120 অ্যাবাভ আসছে স্কোর, 120 আউট অফ 200, 120 যদি অ্যাবাভ স্কোর আমার আসে, তাহলে আমার মেন্সের জন্য ফোকাস করা উচিত। এবার ঘটনাটা হচ্ছে যে কখনোই কোনো ক্যান্ডিডেট প্রিলিমস শেষ করে মেন্সের অপেক্ষা করে না। যদি একজন সিরিয়াস ক্যান্ডিডেট হয়, সে শুরু থেকে মেন্সের জন্যই প্রিপারেশন নেবে, আচ্ছা, ঠিক আছে? কারণ মেন্সের যে 4টে পেপার, অবজেক্টিভ পেপার, সেটার সাথে প্রিলিমস পুরো ওভারল্যাপিং। প্রিলিমসের জন্য আলাদা করে প্রিপারেশন খুব বেশি নেওয়ার দরকার হয় না যদি আমি মেন্সের 4টে পেপারের জন্য প্রিপারেশন নিই। তার মানে প্রিলিমসটা আমাকে জাস্ট কোয়ালিফাই করতে হচ্ছে। তাহলে প্রিলিমসটা আমাকে খুব ট্যাকটিক্যালি খেলতে হবে, প্রিলিমসটা আমাকে খুব স্ট্র্যাটেজি মেনটেন করে কোথায় স্কোর করবো, কোথায় স্কোর করবো না, সেটা করে আমাকে বেরিয়ে যেতে হবে। আমার অ্যাকচুয়াল খেলা হচ্ছে মেন্সে, কারণ প্রিলিমসের মার্কস তোমার যোগ হচ্ছে না, প্রিলিমস তোমার খালি কোয়ালিফাইং। তো প্রিলিমস পাস করা, যদি দেখি অ্যান্সার কিতে 120 অ্যাভাব আসছে, মোটামুটি আমি শিওর যে আমার হবে। 1-2 দিনের রেস্ট নিয়ে পুরোপুরি টাউন ডিভোট তখন হয়ে যাবে যে মেন্সের রিভিশন, মক ইত্যাদি ইত্যাদি। এবার মেন্সের পরে যেটা হচ্ছে, যেটা তুমি জিজ্ঞেস করলে যে মেন্সের পরে ইন্টারভিউয়ের কীরকম ব্যাপার, মেন্সের পরে আমি যেটা পার্সোনালি করেছিলাম, যে মেন্স আমার যখন হলো, মেন্সে 4টে অবজেক্টিভ পেপার থাকে, 4টে ডেসক্রিপটিভ পেপার থাকে। এবার ডেসক্রিপটিভ পেপারের তো আর অ্যান্সার বেরোবে না, ওটা তো অ্যান্সার কেউ দেবে না, কিন্তু অবজেক্টিভগুলোর দেবে। তো অবজেক্টিভে 800 নম্বর আছে। আচ্ছা, 800 নম্বরের মধ্যে তুমি কত পাচ্ছ? 800 নম্বরের মধ্যে যদি তোমার দেখে মনে হয় যে তুমি 550 বা 500 অ্যাভাব স্কোর করছো, তখন একটা হিউজ চান্স আছে তুমি কল পাবে। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি নিজেকে মেন্টালি প্রিপারেশন শুরু করে দাও। যে এবার ইন্টারভিউটা কিন্তু নলেজ টেস্ট নয়, ইন্টারভিউটা পুরোপুরিভাবে পার্সোনালিটি টেস্ট, আচ্ছা, ব্যক্তিত্বের যাচাই ওখানে হয়। তো সেই কারণে মেন্টাল প্রিপারেশনটা খুব দরকার, যে আমি বোর্ডের সামনে গিয়ে কিভাবে কথা বলবো। আচ্ছা, এই যে ব্যক্তিত্বের যাচাই যেটা তুমি বললে, এর আগের এক্সামগুলো যদি আমরা বলি, প্রিলিমস হোক বা মেইনস হোক, এটা অনেকটাই আমি বই পড়ে এক্সাম, নলেজ ড্রিভেন, নলেজ ড্রিভেন একদম। কিন্তু যখনই ইন্টারভিউয়ের জায়গাটায় আসছে, এটা পুরোপুরি আমার ব্যক্তিত্বকে যাচাই করা হচ্ছে। এটার জন্য প্রিপেয়ার কিভাবে করলে ভালো হয়? আমার যেটা পার্সোনালি মনে হয়েছিল সেটা হচ্ছে যে বিসিএস বা যে কোনো সিভিল সার্ভিস এক্সামের যারা প্রিপারেশন নেয়, তাদের প্রথম দিন থেকেই মনে করে নেওয়া উচিত যে আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডের জন্য যাচ্ছি, তাহলে আমাকে কোথাও না কোথাও গিয়ে অ্যাডমিনিস্ট্রেটরের মতো করে ভাবতে হবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যদি আমি ভাবনা চিন্তাগুলোকে রাখি,
তাহলে কোথাও না কোথাও গিয়ে আমার ব্যক্তিত্ব বিকশিত হবেই না। আমি যদি অ্যাডমিনিস্ট্রেটরের মতো করে ভাবি, যেমন আমি এটা অন্য একটা জায়গাতেও আমি এই কথাটা বলেছিলাম, বা আমি যেহেতু একটা ইনস্টিটিউটের সাথে যুক্ত এই মুহূর্তে, আমি স্টুডেন্টদের এই কথাটা বলি যে যদি দেখি রাস্তায় নোংরা পড়ে আছে, আমরা জেনারেলি কি বলি যে কর্পোরেশন কাজ করছে না, পঞ্চায়েত কাজ করছে না, এ কাজ করছে না, ও কাজ করছে না, আমরা অভিযোগ করি। কিন্তু একজন অ্যাডমিনিস্ট্রেটর কি করবে, সে হয়তো এটা ভাববে যে এই যে নোংরাটা, এটাকে কিভাবে পরিষ্কার করা যায়, বা এটাকে কিভাবে ইউজ করা যায়, বা ল্যান্ডফিল করা যায়, বা অন্য কিছু। আমি যদি ওইভাবে ভাবি, সমস্ত সমস্যাগুলোকে নিয়ে যেগুলো আমরা ডেইলি লাইফে ফেস করি, ট্রাফিক সমস্যা বা পলিউশনের সমস্যা, বা এই যে ইনসেসেন্ট একটা হংকিং, শিলিগুড়িতে আমরা আছি, প্রতিটা রাস্তাতে সবসময় কেউ না কেউ হর্ন বাজিয়ে যাচ্ছে, এই মুহূর্তেও আমাদের এই স্টুডিওর বাইরেও হচ্ছে। বাইরেও হ্যাঁ। হর্ন বাজিয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলোকে নিয়ে যদি আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর কি করতে পারে সেটা হিসেবে ভাবতে থাকি শুরুর দিন থেকেই, তাহলে আমার যেটা পার্সোনালিটি সেটা অটোমেটিক্যালি ডেভেলপ করছে। আর তার সাথে সাথে সেটা হচ্ছে যে কথা বলতে হবে। আমি যদি ইন্ট্রোভার্ট হই, সমস্যা এটা, কারণ সেক্ষেত্রে বোর্ডের সামনে গিয়ে হয়তো আমি জানা সত্ত্বেও আমি কিছু বলতে পারবো না। তাহলে আমাকে কোথাও না কোথাও গিয়ে একটু ডিসকাশন করতে হবে, একটু কোয়ালিটি ডিসকাশন দেখতে হবে, শুনতে হবে ভালো জিনিস, ঠিক আছে, ভালো কিছু লোকের ইন্টারভিউজ দেখতে হবে, যে কিভাবে তারা নিজেদেরকে সেই জায়গাটায় অ্যান্সার করছেন, রাইট, এবং কিভাবে তারা সমস্ত অ্যান্সারগুলোতে কি কি ধরনের ওয়ার্ডস ইউজ করছেন, বা উচ্চারণ কীরকম হচ্ছে। কারণ আমরা যখন নর্মাল কথা বলি, আমি একটা ইন্টারভিউ দেখতে সেভাবে কথা বললে হবে না। তাহলে সেই জায়গাটা, বাকি সব কিছু ড্রেস আপ বা অন্য কিছু, সেগুলো সব শিখে নেওয়া যায়, কিন্তু এই জিনিসটা বোধহয় ইনহেরেন্ট থাকে। এক্স্যাক্টলি। আমার একটা কথা খুব মনে পড়লো তোমার এই কথাটা শুনতে শুনতেই, যে মহেন্দ্র সিং ধোনি যখন ওয়ার্ল্ড কাপ জিতে এসেছিল, মহেন্দ্র সিং ধোনিকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে তুমি ওয়ার্ল্ড কাপটা জিতলে, এটাতে তোমার মোটিভেশনটা কি ছিল? তো মহেন্দ্র সিং ধোনি তখন উত্তর দিয়েছিল যে আমি আগের দিন রাতে আমাদের গ্রিন রুমে বা আমাদের ড্রেসিং রুমেই ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছিলাম আমার মাইন্ডে। আমি ওয়ার্ল্ড কাপটাকে হাতে তুলে নিয়েছিলাম আগের দিন রাতে, যেটা পরের দিন জাস্ট আপনারা দেখতে পেয়েছেন। ম্যানিফেস্টেশন। মানে তোমার সাথে কথাটা মিললো এই কারণে যে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে, মানে আমি যদি সেটার জন্য প্রিপেয়ার করছি, তাহলে মাইন্ডে আমাকে আগে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হতে হবে, সেটা এক্সাম দেওয়ার আগে। একদম প্রথম দিন থেকেই আমাকে মাইন্ডে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ, আমার পার্সোনাল একদম পার্সোনাল অভিমত, একদম এটার সাথে সবাই এগ্রি করবে আমি সেটাও বলছি না, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে এটা করলে হয়তো অনেক ক্ষেত্রে আমার নিজের মানে পার্সোনালি ডেভেলপমেন্টে অনেক হেল্প করে। আমি যেরকম মেন্সের পরে যখন আমি দেখলাম যে অ্যান্সার কি মিলিয়ে যে আমার একটা ঠিকঠাক নাম্বার আসছে, এবং যে নাম্বারটায় আমার নিজের মনে হয়েছিল যে হ্যাঁ আমি হয়তো ইন্টারভিউ কলটা পাবো, গ্রুপ এর জন্যই পাবো, আমি তারপর থেকে, আমি যেহেতু একটা ইনস্টিটিউটে এই মুহূর্তে যুক্ত, আমি সেখানে পড়াই, এই WBCS এর জন্যই আমি পড়াই, সেই যে স্টুডেন্টদের আমি, আর আমাদের যেহেতু স্টুডেন্টরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, এবং এরকম কিছু ইন্টেরিয়র জায়গা থেকে আসে যেখানে হয়তো এই মুহূর্তে প্রপার রাস্তাও নেই, আমি তাদেরকে প্রতিটা ব্যাচে ব্যাচে গিয়ে আমি রীতিমতো জিজ্ঞেস করেছিলাম যে তোমার এরিয়ার 3টে প্রবলেম আইডেন্টিফাই করে বলো, এবং তুমি কি ভাবছো কিভাবে সলভ করা যায়। আমি সেগুলো শুনেছি, আমি সেগুলো শুনে কোথাও না কোথাও গিয়ে আমি নিজে ভেবেছি যে আচ্ছা এই যে সলিউশনটা ও বললো সেটা কতটা ফিজিবল, কারণ যদি এরকম প্রশ্ন আমাকে করা হয় ইন্টারভিউ প্যানেলে, তাহলে আমি কিভাবে বলবো। আমি এই জায়গাটাই এখনই আসতে যাচ্ছিলাম, যে এই যে কোয়েশ্চেন আনসারটা, এটা যেমন ওদেরকে ডেভেলপ করছে, সেম ভাবে তোমাকেও তো প্রিপেয়ার বিশালভাবে। আচ্ছা, এই যে 2023 সালে তোমাদের প্রসেসটা শুরু হয়, আজকে 2026 সালে জানুয়ারি মাসে এসে তোমাদের অ্যাটলিস্ট এ বা বি গ্রুপের রেজাল্টটা বেরিয়েছে, ফাইনাল রেজাল্ট, এটা তো অনেকটা লম্বা একটা সময়। তো অনেকেই যারা WBCS এর জন্য প্রিপেয়ার করছে, তাদেরও হয়তো এরকম একটা লম্বা প্রসিডিওরের মধ্যে দিয়েই যেতে হবে, এবং দ্যাট ইজ ভেরি আনসার্টেন, খুব, যে আমাদের আদৌ আমি সাকসেসফুল হব কি হব না। তো এই জায়গাটায় তুমি কি সাজেস্ট করো, যে কেউ সোল শুধুমাত্র WBCS এর জন্য প্রিপেয়ার করবে, নাকি কোনো জব করতে করতে WBCS এর জন্য প্রিপেয়ার করবে? মানে এই জায়গাটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু, কারণ আমরা মানে টাকা পয়সার প্রয়োজনীয়তাটাকে তো অস্বীকার করা যায় না। এবার আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্সটাই বলি এখানে, যে আমি কলেজ গ্র্যাজুয়েশন আমার করার পর আমি চাকরিতে জয়েন করেছিলাম, কারণ আমার যে এডুকেশনাল লোন ছিল সেটা আমাকে রিপে করতে হতো। এবার তারপর যখন আমি চাকরিটা ছেড়ে প্রিপারেশনের জন্য আসি, তখন আমার কোনো রকম, কতদিন চাকরি করেছিলে? আমি 2013 থেকে 2019 ফেব্রুয়ারি, মানে 2013 অগাস্ট, 6 বছর। হ্যাঁ অলমোস্ট 6 ইয়ার্স আমি চাকরি করেছি। খুব ভালো একটা মানে আইটি মাল্টিন্যাশনাল আমি চাকরি করেছি। হ্যাঁ,
সেখান থেকে যখন আমি বেরিয়ে আমি যখন ভাবলাম যে আমি সিভিল সার্ভিসের প্রিপারেশন নেব, আমরা তো আরও আগে বেরোনো উচিত ছিল, কিন্তু যেটা হয় যে ফাইন্যান্সিয়াল কিছু কনস্টেন্স থাকে, সেজন্যই বেরোতে পারিনি। যখন আমি ছেড়ে এসেছি সেই সময় স্ট্রাগল হয়েছে, সেই সময় আমি নিজেও বুঝেছি, কারণ 6 বছর চাকরি করলে তোমার একটা হ্যাবিট হয়ে যাবে, রাইট প্রতি মাসে একটা রাইট পার্টিকুলার ডেতে স্যালারি ক্রেডিট হওয়ার। তারপর থেকে যখন সেটা হচ্ছে না, যখন আবার কোথাও গিয়ে তোমাকে হিসেব করে সব কিছুকে চলতে হচ্ছে এবং তুমি জানো যে নেক্সট মান্থে সেটা আসবে না, তো সেই একটা অ্যাডজাস্টমেন্ট থাকে। এবার যদি কেউ গ্র্যাজুয়েশনের পর, যদি কারো ইফ হি অর শি ইজ প্রিভিলেজ ইনাফ যে তার এই সমস্যাটা নেই, তাহলে আমি বলবো যে অ্যাটলিস্ট 1-2 বছর সে প্রিপারেশনের জন্য দিতে পারে। কিন্তু এই মুহূর্তে অনেকেই হয়তো এই সিচুয়েশনটাই নেই যে তারা এতটা প্রিভিলেজ যে 2-3 বছর বসে থাকলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে তারা কিন্তু চাইলে যদি কোনো ছোটোখাটো জব করে, ঠিক আছে, প্রচুর ছোটোখাটো জব অ্যাভেলেবেল, ঠিক আছে, সেখানে হয়তো খুব বেশি স্যালারি হবে না, কিন্তু ধরো কম্পিটিটাও কম। কমিটমেন্টটাও কম, অবশ্যই। ধরো কম্পিটিটিভ ইনস্টিটিউটগুলো হতে পারে বা প্রচুর প্রাইভেট জবস, সেইটা করেও কিন্তু পড়াশোনা করা সম্ভব, টু বি ভেরি অনেস্ট। কারণ আমি 2020 থেকে আমি এই যে বর্তমান ইনস্টিটিউটটার সাথে আমি যুক্ত, এবং আমাদের প্রচুর ওয়ার্ক প্রেশার। আমাদের 9টা থেকে 6টার একটা ডিউটি আছে, 9টা থেকে 6টা আমাকে কাজ করতেই হবে, আমাকে ক্লাস নিতে হচ্ছে, তো ক্লাস নেওয়া মানে আমাকে মেটেরিয়ালস ডেভেলপ করতে হচ্ছে এবং তার জন্য আমাকে নিজেকে রেডি হতে হচ্ছে। আমি তার ফাঁকেও কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে প্রতিদিন অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা আমি বের করবো পড়াশোনা করার জন্য, আচ্ছা, ঠিক আছে। আরো একটা আমার মনে হয় অ্যাড অন অ্যাডভান্টেজ এটা ছিল যে তুমি যে কাজটা করছো সেই কাজটাও সামহাও ওই তোমাদের রিলেটেড এক্সামের সাথে রিলেটেড। হ্যাঁ, সেটা আমি ওই এনভায়রনমেন্টটা পেয়েছি। মানে এটা একটা টিপস হতে পারে যে তুমি যদি তোমার কাজটাকেও স্মার্টলি চুজ করো, সেটা যে কাজের মধ্যে আমি 9টা থেকে 6টা কাজ দিলেও আলটিমেটলি আমি কাজটাকেও আমার পড়াশোনাতেই ডেডিকেট করছি। আর আরও একটা জিনিস আছে, যেহেতু এখন বর্তমানে টেকনোলজি আমাদের সবার হাতের মুঠোয়, তা প্রিপারেশন নেওয়াটা খুব একটা বড় ব্যাপার নয়। আমরা ফ্রিতে বা খুব কম কস্টিং, আমি যদি এখন বলি ইট ইজ দ্য এজ অফ এআই, রিসেন্টলি এআই সামিট হয়ে গেল এত বড় একটা ইন্ডিয়াতে, এই এআইটাকে যদি আমি আমার পজিটিভলি ইউজ করি, আমি যদি এআইটা দিয়ে শুধু ওই আমার একটা সুন্দর ইমেজ বানাবো, আমাকে বিচে আছি আমি বানিয়ে দাও, সেটা না করে আমি যদি সেটাকে পজিটিভলি ইউজ করি, তাহলে আমার হয়তো কোনো কোচিং বা অন্য কিছু না হলেও চলে। যারা এফোর্ড করতে পারছে না, কারণ সব রকম ইনফরমেশন তো আজকে আমার হাতে উঠে আছে, একদম অ্যাভেলেবল। খালি তোমাকে জানতে হবে আমি কিভাবে স্ট্রাকচার করবো, রাইট, এবং সেটা কিন্তু কাজ করার ফাঁকে ফাঁকে হতে পারে। তাহলে যাদের ক্ষেত্রে কাজটা দরকার তারা কাজ করুন, কিন্তু কাজের ফাঁকে ফাঁকেও পড়া যায়। আমিও কাজ করেই কিন্তু আমি পড়েছি। যখন মেন্স দিয়েছিলাম সেই সময় যে 3 মাস, তখন আমি যখন মোটামুটি আমি শিওর হয়ে গেলাম যে রেজাল্ট আর কিছুদিনের মধ্যেই বেরোচ্ছে, কারণ একটা এরকম নিউজ বা রিউমার্স বা যেগুলো হয় যে এরকম বেরোবে একটা এক্সপেকটেশন, তো সেই সময় থেকে যখন আমার মনে হচ্ছিল যে হ্যাঁ হয়তো আমার হয়ে যাবে, আমি তখন থেকে 9টা থেকে 6টা ডিউটি, 6টা থেকে 7টা 1 ঘন্টার একটা গ্যাপ, সেই গ্যাপে এমনি কলিগসের সাথে আড্ডা চা এগুলো হওয়ার পর 7টা থেকে 10টা ওই 3 ঘন্টা আমি নিজেকে ডিভোট করে দিয়েছিলাম যে আমি 3 ঘন্টা পড়তাম। আমাকে ওই 3 ঘন্টা আমি পড়তাম, ওই 3 ঘন্টা আমি মক দিতাম, ঠিক আছে। এবং আমাদের আমি একটা লাইব্রেরিতে সেখানে গিয়ে পড়তাম, সেখানে আরও কিছু স্টুডেন্ট পড়তো, তাদের মধ্যে 2জন এই বছরই মানে আমার সাথেই সাকসেস পেয়েছে। আমরা একই সাথে পরীক্ষা দিতাম, মক দিতাম, ম্যানিফেস্টেশনটা করতাম যে হ্যাঁ আমরা একসাথে ট্রেনিংয়ে যাব, এবং সেই ম্যানিফেস্টেশনের কোথাও গিয়ে মানে ফুলফিল হচ্ছে যে আমরা একই সাথে, সেই মহেন্দ্র সিং ধোনির ওয়ার্ল্ড কাপ জেতার মতো, একদম, তাই না? দ্য পাওয়ার অফ ম্যানিফেস্টেশন। এখানে একটা বিষয় জানতে চাইবো যে তুমি যেহেতু বললে যে তোমার কিছু স্টুডেন্টস একই সময় তোমার সাথে প্রিপেয়ার করছে, তো কোথাও গিয়ে একটা মানে এরকম চিন্তা কাজ করছে যে আমার স্টুডেন্ট আর আমি একই সাথে এক্সাম দিচ্ছি, যদি আমি ক্লিয়ার না করি আমার কোনো স্টুডেন্ট ক্লিয়ার করে? এটা তো মানে খুব স্বাভাবিক হ্যাঁ। যে আমি যদি ক্লিয়ার না করি আমার স্টুডেন্ট ক্লিয়ার করে যাবে। হ্যাঁ, এবার যেহেতু এই জিনিসটা এতটাই আনসার্টেইন যে একটা ছোট্ট ভুলের জন্যই হয়তো আমি সিলেক্ট হলাম না, অন্য কেউ সিলেক্ট হয়ে গেল। আমার এরকম মানে এক্সপিরিয়েন্স, আমি এতদিন আছি কম্পিটিটিভ এক্সপিরিয়েন্সের লাইনে, মানে এক্সামের লাইনে, সেখানে এরকমও হয়েছে যে আমি 0.25 জন্য আমার হয়নি। আচ্ছা, 0.25, রাইট, তো 0.25 জন্য হয়নি, বা 1 নম্বরের জন্য হয়নি, বা আধা নম্বরের জন্য। আমার একবার WBCS প্রিলিমস হয়নি 1 নম্বরের জন্য। আচ্ছা, বাট প্রিলিমস না হওয়া মানে কি, প্রিলিমস না হওয়া মানে কিন্তু আমি পুরো হয়তো 1-2 বছর পিছিয়ে গেলাম। হ্যাঁ, আমাকে আবার নতুন সাইকেলের ওয়েট করতে হবে, এবার সেই সাইকেলটা কবে আসবে আমি জানি না, তো এটা খুবই আনসার্টেন। তো সেই জন্য আমি যদি আমার
মাথায় এই চিন্তাগুলোকে প্রশ্রয় দিই যে ও পেয়ে যাবে আমি পাবো না, এগুলোকে পুরোপুরিভাবে ইগনোর করা উচিত। কারণ আলটিমেটলি জার্নিটা আমার। হ্যাঁ, ও আমার স্টুডেন্ট, আমি ক্লাসে ওকে পড়াচ্ছি এবং আমার এটা ডিউটি যাতে ও সাকসেসটা পায়। ঠিক। কিন্তু তার সাথে সাথে যেটা আমার পার্সোনাল জার্নি সেটা আমার পার্সোনাল, সেটা একান্তের জন্য কম্প্রোমাইজ করা যাবে না। সেখানে কম্প্রোমাইজ করা যাবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার মাথায় এলো যে তুমি যেহেতু বলছিলে যে 0.25 এর জন্য তোমার একবার প্রিলিমসে হলো না, দেন আবার তোমাকে একটা সাইকেলের জন্য ওয়েট করতে হচ্ছে, যেটা কবে আসবে তুমি জানো না। তো এর মাঝখানে WBCS এর সেম প্রিপারেশনে কি অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়া সম্ভব? হ্যাঁ, মানে WBCS এ যেহেতু আমরা জিএস পার্টটা মানে জেনারেল স্টাডিজ যে পার্টটা, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোকে খুব ডিটেলে আমরা পড়ি। সেই কারণে আর তার সাথে সাথে ম্যাথ, রিজনিং, ইংলিশ তো আছেই। তো এসএসসির যে এক্সামগুলো, স্টাফ সিলেকশন কমিশনের যে এক্সামগুলো, সেন্ট্রাল হ্যাঁ সেই গভর্নমেন্টের জন্য, সেই এক্সামগুলোর জন্য আমরা অনেকটাই প্রিপেয়ার হয়ে থাকি। ঠিক আছে, যে আমার যে স্টুডেন্টরা পেয়েছে তারা লাস্ট ইয়ার এসএসসিও ক্লিয়ার করেছিল, আচ্ছা, কারণ একই প্রিপারেশনে চলছিল। হ্যাঁ, এসএসসির ক্ষেত্রে কি হয় যে অঙ্ক বা রিজনিংটা একটু অন্য লেভেলে আসে, কিন্তু আলটিমেটলি মানে কেউ যদি প্রিপারেশন জোনে থাকে তো ওই জোনটা খুব দরকার হয়। ওই মাইন্ডসেটের মধ্যে থাকলে তখন দেখবে যে মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি না হয় তো কিছুই হবে না, যদি হয় তো সবকিছু একবারে হবে। মানে যতটা নলেজ ড্রিভেন ততটাই কিন্তু মাইন্ড ড্রিভেন। প্রচন্ড হবে। আমার এবছর এক পর পর বিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, রেল সব ক্লিয়ার হয়েছে। রেলের আমি মেন্স দিয়েছি, সেটা ক্লিয়ার হয়েছে। রেলের টাইপিং দিয়েছিলাম, যেটা লাস্ট স্টেজ, কারণ রেজাল্ট আমাদের পরে বেরিয়েছে, তার আগে রেলের এক্সামটা ছিল, টাইপিং এক্সাম, সেটা আমি দিয়ে এসেছিলাম। হ্যাঁ, সেটা তো আমার কি স্ট্রোক ঠিক ছিল, সেটাও হয়তো ক্লিয়ার হয়ে যেত। সেটা তো এখন আমি জানি না এখন রেজাল্ট কবে বেরোবে। ক্লার্কশিপের মেন্স দিলাম, বিএসসি মিসলেনিয়াসের মেন্স দিলাম, দুটোতেই আমি শিওর যে আমার ক্লিয়ার হবে। কিন্তু অবশ্যই যে এখন তো আর দরকার নেই আমার ওই রেজাল্টটার, কিন্তু ওই যে জোনটা, ওই জোনটাতে একটা অ্যাসপিরেন্ট যদি চলে আসে, একজন অ্যাসপিরেন্ট, তাহলে সেই জোনে এসে তার সব এক্সাম ক্লিয়ার হতে বাধ্য। কারণ সেই সময় সে তার এফিসিয়েন্সি লেভেল হয়তো সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, এই জায়গাটায় আসি যে যেটা আমরা জানলাম যে WBCS এর এক্সাম দিতে দিতেও কিন্তু স্টুডেন্টসরা অন্য এক্সামসের জন্য প্রিপেয়ারও হতে পারে, কারণ এটা একটা অনেকটা সময় লাগছে এবং ব্যাপারটা আনসার্টেন যে হবে না, তো অন্য এক্সামগুলো দিয়ে রাখলে ভালো, যেটা আমার মনে হয়। আচ্ছা, এবার একটুখানি ক্যালকুলেশনের জায়গায় যদি আসি, যে 100 জন যদি প্রিলিমসের জন্য অ্যাপিয়ার করে, 100 জনের মধ্যে কতজন প্রিলিমসটা ক্লিয়ার করে ইন জেনারেল? বুঝতে পেরেছি। আমরা যে বছর, মানে আমি এবছর যে মেন্সটা দিলাম, যেটার মানে রেজাল্ট বেরোলো, সেটাতে খুব সম্ভবত 4,500 জন মেন্স দিয়েছে। আচ্ছা, খুব সম্ভবত 4,500 আশেপাশে, এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই, 4,500 আশেপাশে বা 3,000, যাই হোক 4,000 ধরে নয়, 4,000, আমি 4,000 হ্যাঁ 4,000 ধরে নিই। প্রিলিমস দিয়েছিল মোটামুটি 1 লাখ। আচ্ছা, ঠিক আছে, 1 লাখ থেকে সোজা ওটা 4,000-এ নেমে আসলো। ঠিক আছে। এবার প্রিলিমস থেকে মেইনসে যদি চলে আসি, হ্যাঁ, মেন্সে এ আর বি এর জন্য ক্লিয়ার 1:3 রেশিওতে ডাকে। তাহলে এইবার সব মিলিয়ে 115 আর ওখানে আরো কিছু, মানে 120 জনের চাকরি হয়েছে। 4,000 থেকে 120? না, 4,000 থেকে 120 না, 4,000 থেকে ইন্টারভিউতে ডেকে এ আর বি এর জন্য। হ্যাঁ, এ আর বি এর জন্য ইন্টারভিউতে ডেকেছিল অ্যারাউন্ড 360 জনকে। আচ্ছা, তার মধ্যে থেকে চাকরি হয়েছে 120 জনের। আচ্ছা, তাহলে যেটা 1,20,000 ছিল সেটা গিয়ে এসে দাঁড়ালো 120-তে। তো এই জন্যই কিন্তু আমি কোয়েশ্চেনটা করলাম যে বিষয়টা খুবই আনসার্টেন এবং সবাই যে পাচ্ছে তা না, তবে WBCS এর প্রিপারেশন যদি কেউ করে সিরিয়াসলি, তার পাশাপাশি অনেক এক্সাম খুলে যায় তার জন্য রাস্তাটা। আচ্ছা, এবার একটু পার্সোনাল কোশ্চেন করি। এই যে তোমার জার্নিটা, তুমি বললে যে গ্র্যাজুয়েশনের পরে তুমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেছো প্রায় 6 বছর। সেখান থেকে আমি জানি যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করা বা ওই যে কালচারটা, ওই লাইফস্টাইলটা, ওটাকে ছেড়ে আসাটা খুব ডিফিকাল্ট হয়, খুবই ওটাতে ঢুকে যাওয়াটা। এবং এই কারণে কিন্তু অনেকেই, মানে আমার দেখা পার্সোনালি, অনেকেই ভেবেছে যে সে একটা বিজনেস করবে কিন্তু ওই লাইফস্টাইলটাকে ছাড়তে পারছে না। অনেকে ভেবেছে যে সে গভর্নমেন্ট জব করবে, ওই লাইফস্টাইলটাকে ছাড়তে পারছে না। একটুখানি পার্সোনাল জায়গায় আসলে তোমার জার্নিটা কেমন ছিল? তুমি যখন ছেড়ে গেলে, মানে ওখান থেকে ছেড়ে আসলে, ছেড়ে গেলে যাওয়াটা ভুল, ওখান থেকে ছেড়ে যখন এখানে আসলে, তখন তোমার জার্নিটা কেমন ছিল? তুমি কিভাবে WBCS এর জন্য শুরু করলে প্রিফার? আমি অ্যাকচুয়ালি কলেজ থেকেই এই সিভিল সার্ভিসটার প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল। এবার কিন্তু যেহেতু আমি আগেও বললাম যে একটা ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট ছিল, তো আমাকে জব করতে হতো সেই সময়, কারণ কিছু লোনস ছিল, এডুকেশনাল লোনস ছিল, সেটা রিপে করতে হতো।
তো আমি জবটা ওই জন্য জয়েন করি। এবার 2018-তে আমি SBI পিও দিয়েছিলাম। আচ্ছা। SBI পিওর যে এক্সামটা হয় হুম। আমি দিয়েছিলাম, এবং আমি একদম উইদাউট প্রিপারেশন দিয়েছিলাম, মানে আচ্ছা। মানে টাচউড উইদাউট প্রিপারেশন আমি ওটা দিয়েছিলাম। এবার প্রিলিমসে খুব সম্ভবত সে বছর কাট অফ ছিল 55 আনরিজার্ভদের জন্য, আমি 54 ছিল আমার, আচ্ছা। মানে 1 নম্বর। এবং আমি জানতাম যে হয়তো আমি এমনি ভেবেছিলাম যে আমার হবে না, কিন্তু আমি যখন দেখলাম যে এই 1 নম্বরের জন্য হচ্ছে না, যেটা আমি উইদাউট প্রিপারেশন উইদাউট দিয়েছি, প্রিপারেশন। এবং SBI পিওর মতো একটা টাফ এক্সাম, আমার তখন মনে হলো যদি আমি এই মুহূর্তে ছেড়ে প্রিপারেশন নিই তাহলে কোথাও গিয়ে একটা ভালো জিনিস হতে পারে। এবং লাইফস্টাইলের কথা যেটা তুমি বললে, যে অবশ্যই এটা খুব লিউক্রেটিভ লাইফস্টাইল, ওটা খুবই মানে অ্যাট্রাকটিভ লাইফস্টাইল। সপ্তাহে 5 দিন জব, শনি রবি ছুটি, অনসাইট অপরচুনিটিস, আমাদের অনসাইট অপরচুনিটিস ইউএসএতে ছিল, এবং খুবই ভালো জায়গায় ছিল ইউএসএতে, এবং হয়তো 1 বছর থাকলে আই কুড হ্যাভ বিন দেয়ার। কিন্তু আমার পার্সোনালি বরাবরই যেহেতু সিভিল সার্ভিসের প্রতি একটা প্যাশন ছিল, সেই কারণে কোনোদিনই ওই লাইফস্টাইলটা খুব বেশি যে অ্যাট্রাক্ট করেছে সেটা নয়। আচ্ছা। এরকম নয় যে আমি বলছি যে হ্যাঁ আমি একটা ডাল এবং ডাম লাইফস্টাইল লিড করেছি, নো, ঠিক আছে, আই হ্যাড মাই শেয়ার অফ মাই ফান। কিন্তু দ্য থিং ইজ, কোথাও না কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড আমার এটা বরাবরই ছিল যে আমি এই ফিল্ডে যাব। তো সেই জন্য 2018-র ওই যে পার্টিকুলার এক্সামটা, ওটার থেকে আমি একদম ডিসাইড করে নিয়েছিলাম যে আমি এবার ছাড়বো। তো আমি রিজাইন করি, আমাদের 3 মাসের নোটিস পিরিয়ড ছিল, 3 মাসের নোটিস পিরিয়ড সার্ভ করে 1 ফেব্রুয়ারি 2019 আমার লাস্ট ডে ছিল আমার কোম্পানিতে। তো 2019-এর 1 ফেব্রুয়ারি যখন আমি ছেড়ে বেরিয়ে আসছি, তখন কিন্তু ওই পুরো যে লাইফস্টাইলটা, সেটা আমার কাছে পুরোপুরি শেষ, অতীত। এবার আমাকে কমপ্লিটলি ডিভোট করতে হবে পড়াশোনার দিকে, ঠিক আছে। সেটা কি ওই 1 ফেব্রুয়ারিতে মাইন্ড থেকে পুরোপুরি ইরেজ হয়ে গেছে, না পরেও ডিস্টার্ব করেছে কোনোভাবে? ডিস্টার্ব করেছে, প্রথম যেদিন ডিস্টার্ব করেছে সেটা হচ্ছে ফেব্রুয়ারির যেটা লাস্ট ওয়ার্কিং ডে, কারণ সেদিন সকাল 9টায় আমার মোবাইল এসএমএসটা আসেনি যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড। এবার সেই যে এসএমএসটা আসেনি, তখন একটা ধাক্কা দেয় যে আর এসএমএসটা আসবে না, এই এসএমএসটা পেতে গেলে তোমাকে কোথাও না কোথাও গিয়ে আবার চাকরিটা পেতে হবে। তো হয়তো ফেব্রুয়ারি মাসটা আমার একটা শিফটিং, কলকাতা থেকে বাড়ি চলে আসা, সেই শিফটিংয়ের জন্য গেছে। কিন্তু ওই যে লাস্ট ডে ওয়ার্কিং ডে অফ ফেব্রুয়ারি, যেদিন এই 9টার সময় এসএমএসটা আসলো না, যেটা এই 6 বছর ধরে এসছে, সেটার পরে মার্চ মাস থেকে আই ওয়াজ ডিভোটেড। এবার তারপর আস্তে আস্তে নিজেকে ওরিয়েন্ট করে নেওয়া, রুটিন বানানো, সেখান থেকে স্টাডি, বইপত্র কেনা, প্রিপারেশন নেওয়া, এবং যেহেতু আমি ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম মোস্টলি, হ্যাঁ, দিল্লি যাবো কি যাবো না সেরকম একটা ডিসিশন ডাইলেমা। তারপর পরের বছর থেকে কোভিড চলে এলো, সম্পূর্ণ পুরো প্ল্যানগুলোকে একদম ডিসরাপ্ট করে দিল। তারপরের বছর 2021-এ আনফর্চুনেটলি সাডেনলি মানে আমার বাবা চলে যান, তো আরও বেশি প্ল্যানটা ডিসরাপ্ট হয়ে যায়। হ্যাঁ, তো সেই রকম একটা আমি মানে 2020 থেকে 2021 এই 2 বছর কমপ্লিটলি একটা ডিসরাপশনের মধ্যে দিয়ে গেছে। আর 22 থেকে আবার ধীরে ধীরে জিনিসগুলো একটু একটু করে সেটেল হচ্ছিল, 23 থেকে পুরোপুরি সেটেল হয়ে আর কি পরীক্ষার জার্নিটা হয় আমার। আচ্ছা, একটা আমার কোয়েশ্চেনটা আলাদা, আমি জাস্ট এটা জানার জন্য বলছি যে WBCS এ অ্যাপিয়ার করার লাস্ট এজ কি ছিল, মানে কি আছে এখনো? আনরিজার্ভদের জন্য 36, আচ্ছা। 36 অবধি অ্যাপিয়ার করা যেতে পারে। ইন দ্যাট টার্মস, বাই এনি চান্স যদি এবার তোমার না হতো, তাহলে দিস ওয়াজ ইউর লাস্ট অ্যাটেম্প্ট? না, অ্যাকচুয়ালি 2024-এর পরীক্ষাটাতে ওরা 2024-এর এজটাকে ক্যালকুলেট করছে, ওকে। তো আমি 2024 দিতে পারতাম, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা প্রেশার থাকে না মাথায়, আমি বিশাল, সেই জন্য এই কোয়েশ্চেন বিশাল। করলাম যে খুবই বড় প্রেশার, এবং ঘটনাটা হচ্ছে ওই টেনাসিটিটা ধরে রাখার যে একটা কোথাও না কোথাও কি হয়তো মেন্টাল ফ্যাটিকও চলে এসেছিল যে আর নয়। যেমন আমি যখন মানে এই রেলের টাইপিংটা দিতে গেলাম, RRB NTPC-র যে লাস্ট স্টেজ যেটা টাইপিং, সেটা আমাদের 29 ডিসেম্বর ছিল। 29 ডিসেম্বর 2টো পরীক্ষা ছিল, ক্লার্কশিপের মেন্স ছিল, RRB টাইপিং ছিল। আমি সকালে ক্লার্কশিপের মেন্স দিয়েছি বাগডোগরাতে, আবার 3টে থেকে 3টে সাড়ে 3টে থেকে আমার এখানে SIM এর এখানটায় আমার হচ্ছে RRB টাইপিং ছিল। তো RRB টাইপিং আমি ঢুকছি, যখন এই যে চেকটা হচ্ছে, এবং RRBর ক্ষেত্রে ওরা খুব রিগোরাসলি চেক করে সব কিছু, এবং আমার সামহাও আধারের অথেন্টিকেশনটা হচ্ছিল না। হ্যাঁ, আমার ওই ফিঙ্গারপ্রিন্ট ওরা ড্রাই ফিঙ্গারপ্রিন্ট বলে ম্যাচ পাচ্ছিল না। তো কোথাও না কোথাও আমার ওই জায়গাটা না মেন্টাল ফ্যাটিক চলে এসেছিলো যে আর নয়।
হয় এবার এবার কুইট করতে হবে, আর নয়, অনেক দিন হয়ে গেল। তো থ্যাঙ্কফুলি তার 1 মাসের মধ্যে রেজাল্টটা এসে গেছে যে আর আমাকে কিছু দিতে হবে না, আর আমাকে এই রিগোরাস একটা গ্রাইন্ডিং এর মধ্যে দিয়ে যেতে হবে না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, মানে যখন গেছি তখন কোথাও না কোথাও এনজয় করেছি যে হ্যাঁ আমার প্রসেসটা এটাই। তো হ্যাঁ, আমার অলমোস্ট মানে লাস্ট এসপার একটা অ্যাটেম্প ছিল। ওসপার একটা অ্যাটেম্প্ট ছিল। তো এরকম অনেকেই আছে যারা হয়তো 3-4 বছর 5 বছর ধরে অ্যাটেম্প্ট নিচ্ছে, এবং তাদেরও যেটা তুমি বললে যে একটা মেন্টালিটি চলে আসে যে আর নয়, এবার হয়তো কুইট করে দেবো। তাদের জন্য একটা যদি ছোট্ট মোটিভেশন তুমি দিয়ে দাও যে না, কুইট না করে আর এক স্টেপ গেলেও হয়তো সাকসেসটা পাওয়া যেতে পারে। 2022-এর প্রিলিমস আমার হয়নি, এবং ওই যে যেটা বললাম 1 মার্কস, 2022-এর আমার প্রিলিমস হয়নি, এবং আমি দেখলাম যে আমার কিছু স্টুডেন্টের হলো। আই ওয়াজ ভেরি হ্যাপি ফর দেম, কারণ ওদের সেটা ফার্স্ট অ্যাটেম্প ছিল এবং ওদের ওটা হলো। আই ওয়াজ ভেরি হ্যাপি ফর দেম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম পার্সোনাল লেভেলে আই ওয়াজ ডিভাস্টেটেড যে কমপ্লিটলি, কারণ আমাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে। তো সেই এনার্জিটা কোথাও না কোথাও গিয়ে আমি 1 মাস অলমোস্ট আই ওয়াজ কমপ্লিটলি শ্যাটার্ড, এবং সেই জায়গা থেকে আমার পার্সোনালি মনে হলো যে একটা ট্রাই নিই, লেটস গিভ ইট মাই বেস্ট শট, একটা ট্রাই নিয়ে দেখি। তো সেই নিজেকে মোটিভেট করে, সেলফ মোটিভেট করে, কারণ আমার কোথাও না কোথাও গিয়ে যেটা লক্ষ্য, সেই লক্ষ্যটার জন্য যদি খাটতে হয় সেটা আমাকেই খাটতে হবে, আর তো কেউ খেটে দেবে না আমাকে। তাহলে সেলফ মোটিভেশন ইজ দ্য বিগেস্ট মোটিভেশন। সেলফ মোটিভেশনে সবচেয়ে বেশি হেল্প করেছে কোন জিনিসটা? সেলফ মোটিভেশনে আমার যেটা সবচেয়ে বেশি হেল্প করেছে মেন্সের সময়, যে কন্টিনিউয়াসলি আমি নিজেকে এটা বোঝাতে পেরেছি যে এখন যদি আমি 3 ঘন্টা রোজ দিন দিতে পারি, তাহলে মেন্সের রেজাল্টটা ভালো হলে ইন্টারভিউটা, আমার এটা বিশ্বাস ছিল ইন্টারভিউতে আমি গিয়ে আমি ঠিকঠাক করবো, এটা আমার বিশ্বাস ছিল। কারণ যেহেতু আমি ক্লাসরুম টিচিং এর সাথে যুক্ত, তো কোথাও না কোথাও গিয়ে একটা ক্লাসরুম টিচিং একটা পারফরমেন্স আর্ট। একদম, মানে আমার মনে হয় এই টিচিং প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের অ্যাটলিস্ট কথা বলা নিয়ে প্রবলেম থাকে সেটা সলভ হয়। হ্যাঁ, তো এটাও একটা টিপস তারা পেয়ে গেল যে এই যে প্রিপারেশনের সময় যে কাজগুলো করছি সেগুলো যদি এই ধরনের কাজ হয় সেটা কিন্তু ইন্টারভিউতে তাদেরকে হেল্প করছে, তাই না? একদম একদম। আর এই কারণেই যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি নিজেকে ওই মেন্সের আগে যে 2 মাস বা 3 মাস আমি যেটা বললাম লাইব্রেরিতে আমি প্রতিদিন কন্টিনিউয়াসলি 7টা থেকে 10টা আমি নিজেকে কন্টিনিউয়াসলি এটা বোঝাতাম যে দিস ইজ ফর মি অনলি, ঠিক আছে। আমার যে ড্রিমটা ছিল, যে ড্রিমটা বাবা দেখে যেতে পারেন, সেই ড্রিমটার জন্য আমি নিজে লড়ছি। এবার আমি যদি ওই জায়গাটায় পাই, আমার নামের পাশে যদি ওই WBCS এক্সিকিউটিভ এই কথাটা, আমার এক্সিকিউটিভই লাগতো। আমি যদি এবছর রেভিনিউ পেতাম তাহলে কিন্তু আমি আবার এক্সাম দেবো, আচ্ছা, তা আমার এক্সিকিউটিভই লাগতো, যেটা টপ পোস্ট হবে। তো আমার নামের পাশে ওইটা লাগবে, WBCS এক্সিকিউটিভ। এই সেলফ মোটিভেশনটা যদি থাকে, তাহলে মানে দুনিয়ার কোনো ফ্রাস্ট্রেশন বা দুনিয়ার কোনো ওই ধরনের ডিপ্রেশন কিচ্ছু করতে চায় না। মানে আমার লক্ষ্যটা যদি স্থির থাকে একদম। তাহলে সেলফ মোটিভেশন আনাটা একদম। খুব ইজি। একদম। আর আমার পার্সোনালি এটা মনে হয়, আমি জাস্ট অ্যাড করছি, ইন্টারাপ্ট করলাম তোমাকে, আমি জাস্ট অ্যাড করছি, সেটা হচ্ছে যে এই প্রচুর এরকম স্টোরিজ, সেই মানে একটা রেজাল্ট বেরোনোর পর, ইউপিএসসি রেজাল্ট বেরোনো বা প্রচুর এরকম স্টোরিজ মানে মার্কেটে থাকে যে এর এতগুলো অ্যাটেম্প ছিল, এতগুলো অ্যাটেম্প ছিল। আমার পার্সোনালি মনে হয় যে সবার লাইফ আলাদা, সবার স্টোরি আলাদা, তো কারোর সাথে কম্পেয়ার করার কোনো দরকারই নেই। আমার নিজের জার্নি, এটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, আমি কোন জায়গাটায় একজনের থেকে টিপস নিতে পারি, আমি স্ট্র্যাটেজিতে টিপস নিতে পারি যে কীভাবে করলে আমি আরও ইজিলি করতে পারবো বা আরও ভালো করতে পারবো, কিন্তু জার্নিটা আমাকেই করতে হবে। জার্নির জন্য যদি আমি মোটিভেশনের জন্য যদি আমি ইউটিউবে ভিডিও দেখি এখন কারো একজনের, হ্যাঁ, বা আমি কোনো মোটিভেশনাল ফিল্ম দেখলাম, আমার ওটাতেই টাইম চলে যাচ্ছে। আমি এক্স্যাক্টলি এই কারণেই কিন্তু প্রশ্নটা করলাম যে সেলফ মোটিভেশনে সবচেয়ে বেশি হেল্প কি করেছে। প্রচুর স্টুডেন্ট যেটা ভুল করে যে তারা তাদের যে ডিপ্রেশনটা বা তাদের যে সেই সময় যে মানে আত্মবিশ্বাসে একটু হানি হয় যখন, তখন তারা নিজেদেরকে মোটিভেটেড করার পেছনে এতটা সময় নষ্ট করে, এই একটা ফিল্ম দেখে চলে আসলো, এই একজনের 1 ঘন্টার একটা স্পিচ দেখে নিল। কিন্তু সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে তোমার লক্ষ্য। একদম। তোমার লক্ষ্য যদি স্থির থাকে, এর চেয়ে বড় মোটিভেশন কিছু হতেই পারে না। এর চেয়ে বড় মোটিভেশন তো কিছু হতেই পারে না। যেটা তুমি এক্ষুনি বললে, আমার ভীষণ ভালো লাগলো কথাটা শুনে, যে আমার এক্সিকিউটিভই লাগতো, আমার নামের পাশে WBCS এক্সিকিউটিভ এই কথাটা লাগবে। এবং এই লক্ষ্যটা যদি স্থির থাকে, আই ডোন্ট নিড আ মোটিভেশনাল ভিডিও, আই ডোন্ট নিড আ মোটিভেশনাল ফিল্ম। আমি কোনোদিন কোনো রকম এই সো কল্ড যা মোটিভেশনাল স্পিকার বা মোটিভেশনাল ভিডিওস আমি কোনোদিন দেখিনি। সেটা আমার এবার কারো দরকার হতে পারে, আমার নিজের দরকার হয়নি, কারণ আমি আমার নিজের মাইন্ডটাকে রিল্যাক্স করতাম। আমি এই যে OTT প্ল্যাটফর্মসগুলো আছে, আমার খুব প্রিয় কিছু সিরিজ আছে, ওয়েব সিরিজ, আমার খুব প্রিয় কিছু ওয়েব সিরিজ আছে যেগুলো ক্লাসিক ওয়েব সিরিজ। আমি ফ্রেন্ডস দেখতাম,
আমি বিগ ব্যাং থিওরি দেখতাম, এবং আমি ওগুলো আমি রিপিটে আমি জানি যে কোন ডায়লগের পরে কোন ডায়লগ বলবো, আমি জানি যে রস এই সময় কি করবে, রেচেল এই সময় কি করবে, বা চ্যান্ডলার কি করবে, আমি জানি সেটা, কারণ আমি ফ্রেন্ডস খুব কম করে হলেও 5 থেকে সবার রিপিটে দেখেছি, কিন্তু তাও আমি ওটাই দেখতাম। এই টিপসটা হচ্ছে বাবা মায়েদের জন্য। অনেক সময় বাবা মায়েরা ভাবে যে প্রিপারেশন নিচ্ছ, তোমার ওটিটি দেখা চলবে না, না, তোমার ওয়েব সিরিজ বা একদমই। মুভিজ, এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, মাইন্ডটা রিল্যাক্স থাকাটা ভীষণভাবে প্রয়োজন, তাই না? একদম। আমি আমি বাবা যখন নার্সিংহোমে ভর্তি, আমি যখন বাড়ি ফিরতাম রাত্রিবেলা, তখন পড়াশোনায় কনসেন্ট্রেট করা খুব চাপের ব্যাপার। তো সেই সময় আমি চেষ্টা করতাম 1-2 ঘন্টা পড়ার, যদিও মাথায় অনেক কিছু চলে। আমি রাত্রিবেলা নিজেকে রিল্যাক্স করতাম ফ্রেন্ডস দেখে, কারণ ওই যে 20 মিনিট 25 মিনিটের এপিসোডগুলো হচ্ছে, আমি জানি কি হবে, কারণ আমি ওটা আগেও দেখেছি, আমি তাও দেখছি কেন, কারণ এত সিম্পল কিছু জিনিসপত্র, এত সিম্পল জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো আমাকে কোথাও না কোথাও গিয়ে কাম করে দিচ্ছে, আমাকে ভাবতে হচ্ছে না, আমি নতুন কিছু দেখছি না, তো যে নতুন কিছু দেখলে আমাকে ভাবতে হবে, আচ্ছা এটার পরে কি হবে, এরকম অ্যাংজাইটি হবে বা কিছু একটা হবে, আমি তো জানি কি হবে, তো আমি দেখি ওটাই। সেই হিসেবে যদি বলা যায় যে মানে বোরিং পার্সোনালিটি, ফাইন, নো প্রবলেম উইথ ইট, কিন্তু আলটিমেটলি গিয়ে গোল করতে আছে। WBCS এক্সিকিউটিভকে বোরিং পার্সোনালিটি বলার কারো অধিকার আছে বলে আমার মনে হয় না, কারণ যে বাছাই পর্বের মধ্যে দিয়ে গিয়ে একজন WBCS অফিসার সিলেক্টেড হয়, সেখানে যেমন নলেজ দেখা হয়, তেমনি তার পার্সোনালিটি দেখে তারপরেই তাকে নিয়ে আসা হয়, যদিও এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো লাস্ট আমার একটা কোয়েশ্চেন রয়েছে, যে এই WBCS এর একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে অপশনাল সাবজেক্ট। ঠিকই। তো এই অপশনাল সাবজেক্টটা কি এমন হওয়া উচিত যেটা স্কোরিং সাবজেক্ট, নাকি এমন হওয়া উচিত যেটাতে আমার ন্যাক আছে বা আমার আগ্রহ আছে? অপশনাল সবই স্কোরিং, আচ্ছা, এই মিথটা খুব বাজে একটা রিউমার যে অপশনাল নাম্বার ওঠে না। এই বছর 2023-এ যিনি র্যাঙ্ক 4, ওভারঅল র্যাঙ্ক 4, ওই এক্সিকিউটিভ র্যাঙ্ক 3, তার বাংলা অপশনাল ছিল। তাহলে সে যে বাংলা অপশনাল নিয়ে র্যাঙ্ক 3 করেছে, তার মানে শিওর সে বাংলায় ভালো নাম্বার পেয়েছে, একদম তাই না? একদম। তার মানে অপশনাল স্কোরিং বা অপশনাল স্কোরিং নয়, এই মিথটা একদম ভুলে যাওয়া উচিত। সব অপশনাল স্কোরিং যদি লেখা যায় ঠিক করে। এবার আমার নিজের অপশনাল ছিল জিওগ্রাফি, আমার জিওগ্রাফি সাবজেক্ট ছিল না। আমি জিওগ্রাফি কেন নিয়েছিলাম? আমি যে সময় ইউপিএসসির প্রিপারেশন শুরু করি, সেই সময় আমার যিনি গাইড ছিলেন, তিনিও একজন বর্তমানে একজন WBCS অফিসার, তিনি ডিএসপি রাকেশ দা, আমার কলিগ, মানে আমার কোম্পানিতে উনি কলিগ ছিলেন, সেদিন আমি রাকেশ দা বলি, এখন উনি স্যারের পর্যায়ে আছেন। আমাকেও প্র্যাকটিস করতে হবে স্যার বলা। তো রাকেশ দা আমাকে এটা বলেছিলেন যে তুই জিওগ্রাফিটা নেই, যে জিওগ্রাফির অনেক ওভারল্যাপিং এরিয়া আছে, অনেকগুলো চ্যাপ্টার এমনি কভার হয়ে যাবে তোর। তো আমি নিয়েছিলাম ওনার কথা শুনে, ওনার নিজেরও জিওগ্রাফি ছিল, তো উনি গাইড করেছিলেন, আর সেটাই আমি কন্টিনিউ রেখেছিলাম বিসিএস এর ক্ষেত্রে। এবার আমার এই বছর শিওরলি অপশনালে ভালো মার্কস আছে, না হলে র্যাঙ্ক আসবে না। এবার জিওগ্রাফি, অনেকে বলে জিওগ্রাফিতে প্রচুর সিলেবাস, স্কোর হয় না, হয়, নিশ্চয়ই হয়, লিখতে পারলে স্কোর হয়। হিস্ট্রি, এবার ঘটনাটা হচ্ছে যে অপশনাল সাবজেক্ট, সেটা ইউপিএসসি হোক বা WBCS হোক, অপশনাল সাবজেক্টটা হচ্ছে তোমাকে ওখানে এক্সপার্ট হতে হবে না, তোমাকে ওখানে লিখতে হবে, তোমাকে স্কোর করতে হবে। ঠিক আছে, অপশনাল সাবজেক্টটা অ্যাকচুয়ালি এলিমিনেটর টাইপের, মানে যে কম স্কোর করছে সে বাতিল হয়ে যাচ্ছে, যে বেশি স্কোর করছে সে এসে যাচ্ছে, কারণ বাকি 4টে তো কমন প্যারামিটার, বাকি 4টে সাবজেক্ট তো সবাই দিচ্ছে, এই জায়গাটায় গিয়ে একটু ঝাড়াই বাছাই হয়ে যাচ্ছে। এবার ঘটনাটা হলো যে WBCS এর ক্ষেত্রে আমার পার্সোনালি মনে হয় যে ন্যাক বা অন্য কিছুর থেকেও বেশি দরকার যে মেটেরিয়ালস অ্যাভেলেবেল আছে কিনা মার্কেটে। আচ্ছা, ঠিক আছে, মার্কেটে ওই সাবজেক্টের জন্য যেটা পিএসসি ডিমান্ড করে সেই রকম মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে কিনা, সেই জন্যই লোকজন খুব বেশি বেশি করে হিস্ট্রি, সোশিও, অ্যানথ্রো, এই ধরনের সাবজেক্টগুলো বেশি নেয়, কারণ এগুলোর মেটেরিয়ালস খুব ইজিলি অ্যাভেলেবেল। ঠিক আছে, এবার খুব রেয়ার হচ্ছে এই যে বাংলার যা কথা বললাম আমি, ইমন ভট্টাচার্য, উনি র্যাঙ্ক 4, ওভারঅল র্যাঙ্ক 4, এক্সিকিউটিভ র্যাঙ্ক 3, ইমন ওনার হচ্ছে বাংলা অপশনাল ছিল, রাইট? এবার এইগুলো খুব রেয়ার, খুবই রেয়ার। তো কিন্তু স্কোরিং তো হচ্ছে, তার মানে স্কোরিংয়ের ব্যাপারটা খুব মিথ, খালি আমাকে অপশনালটা পড়তে হবে ডেডিকেটেডলি, এবং অপশনালের জন্য যেটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন আমি কালেক্ট করব, আমি সেটাকে চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড করব, তারপর সেগুলোকে প্রিপেয়ার করব। আচ্ছা, সেটা আমার একটা মূল স্ট্র্যাটেজি, তারপর বাকি সবকিছু আপাতত এটাই করব। প্রথমত যেটা আমাদের মাথায় রাখতে হবে যে সেটা মেটেরিয়ালস অ্যাভেলেবল কিনা, সেকেন্ড হচ্ছে লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন পেপার আমাকে নিয়ে ওটাকে চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড করে অ্যানালিসিস করে পড়তে হবে। সৈকত দা, আমার মনে হয় আজকের পডকাস্টটা যারা দেখবে, যারা
WBCS নিয়ে ভাবছে বা যে সমস্ত বাবা মায়েরা ভাবছে যে আমাদের ছেলেমেয়েরা WBCS দেখ, তাদের কাছে মোটিভেশনের একটা বড় দরজা খুলে গেল যে শিলিগুড়ি থেকে একেবারে মানে আমার তো ভেবেই ভীষণ আনন্দ হয় যেদিন প্রথম মানে তোমার রেজাল্ট বেরোনোর পর যেদিন প্রথম তোমার সাথে কথা হলো, ভেবেই ভীষণ আনন্দ হচ্ছিল যে জাস্ট আমার থেকে 1 বছরের সিনিয়র তুমি একজন WBCS এক্সিকিউটিভ হিসাবে জয়েন করতে যাচ্ছ আর কিছুদিনের মধ্যে। এটা ভেবেই ভীষণ আনন্দ হচ্ছিল এবং যারা পডকাস্টটা দেখছে তারাও কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে। তো আপনারা যারা পডকাস্টটা দেখলেন এবং সৈকতদার কাছ থেকে ভীষণ মূল্যবান এবং ভীষণ কি বলবো ইজি টিপসগুলো পেলেন, মানে বিষয়টাকে কত ইজি করে সৈকতদা বলে দিলেন। এবং এটা আমার মনে হয় এ কারণেই সম্ভব যেহেতু তুমি এই সময় স্টুডেন্টদের সঙ্গে যুক্ত, একদম তুমি সরাসরি পড়াচ্ছ, মানে বিষয়গুলো খুব টেকনিক্যাল করে বোঝালে না, ভীষণ ইজি ভাবে, মানে আমার মতো একজন মানুষও সেটা বুঝে নিতে পারলো। তো এই জায়গাটায় এসে আমার মনে হচ্ছে যে যারা পডকাস্টটা দেখলেন তারা ভীষণ আনন্দ পেলেন। এবং এই যে আমি WBCS নিয়ে এতগুলো কথা বললাম, আমার সত্যি বলতে এই বিষয়ে কোনো নলেজই ছিল না। আমাকে যতটুকু নলেজ গ্যাদার করেছে, আমাকে হেল্প করেছে আমার বন্ধু প্রীতমের কথা না বললেই নয়। প্রীতম এই এপিসোডটা দেখবে, তাই ওর নামটা নেওয়াটা খুব দরকারি ছিল। তো প্রীতম আমাকে ভীষণভাবে হেল্প করেছে যে কিভাবে আমরা ইন্টারভিউটা ক্যারি করলে স্টুডেন্টসদের হেল্প হতে পারে বা যারা দেখছে তাদের হেল্প হতে পারে। তো আপনাদের যদি পডকাস্টটা ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই কেমন লাগলো। আপনাদের পরিবারে বা আপনার পরিজনদের মধ্যে কেউ যদি WBCS এর জন্য প্রিপেয়ার করছে বা করবে ভাবছে, তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। টেডভাইজার টক্স দেখতে থাকুন, টেডভাইজার পেজের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।